আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আহ, যারা ফেসবুকে জয়েন করেছো বা ওয়েব অ্যাপে জয়েন করেছো সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হুম, ওকে, শোনা যাচ্ছে। রাইট। ওকে। আচ্ছা, ফেসবুকে যারা জয়েন করেছো তারা ক্লিয়ার বলেছো। ওয়েব অ্যাপে যারা জয়েন করেছো আই থিঙ্ক তারাও শুনতে পাচ্ছ ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার আছো। ওকে, দেখতে দেখতে আমরা সাইকেলের ওকে দেখতে দেখতে আমরা সাইকেলের একেবারে শেষ দিকে চলে আসছি। সাইকেলের একেবারে শেষ দিকে বলতে আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 1-এর আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে আজকে আমরা আমাদের এই ক্লাসটা মূলত হবে স্লাইড শো আর কি। মানে আমি তোমাদেরকে স্লাইড দেখাবো যে কি কি জিনিস তোমাদেরকে পড়তে হবে, সেটা আমি একটু গুছিয়ে দিয়েছি। আমি গুছিয়ে 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 দিয়েছি, এইটা হচ্ছে বিষয়। ঠিক আছে। কালকে ক্লাস হয়নি না, ওই যে তোমাদের রুটিনটা দিয়ে দিছি, যে রুটিনটা চেঞ্জ করে গতকালকে ক্লাস ছিল না। আজকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে, হয়েই আমাদের শেষ হবে। তবে আজকে আমি বলি, আজকে আমি তোমাদেরকে তো স্লাইডে দেখাবো যে কি কি জিনিস তোমাদেরকে পড়তে হবে। আগামী ক্লাসে আমরা অল্প জিনিস বাকি থাকবে, কিন্তু মূলত আমরা করব আর এমসিকিউ যত আছে এবং ক্রিয়েটিভ যত আছে এই চ্যাপ্টার থেকে। এমসিকিউ ক্রিয়েটিভ, এমসিকিউ বলতে এমসিকিউ ক্রিয়েটিভ রিটেন, যেগুলো আমাদের শুধু একাডেমিকে না, অ্যাডমিশনও যেগুলো আসছে এগুলো আমরা সলভ করে ফেলবো। হ্যাঁ, আর কি কি এমসিকিউ আসলে দরকার সেটাও তো আমি দিয়েই দিব, সমস্যা নেই। তো এই চ্যাপ্টারটা সম্পর্কেও তোমাদেরকে ভালো একটা নলেজ রাখতে হবে। কোনো চ্যাপ্টারকেই হেলাফেলা করা যাবে না, তোমরা মাথায় রাখো। তো এই চ্যাপ্টারটা সম্পর্কেও তোমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। আমি তো ইতিমধ্যেই দেখাইছি যে তোমরা যে চ্যাপ্টার 1-এর মধ্যে তোমাদের পলভঙ্গি থেকে কিভাবে করে তোমাদের কোশ্চেন আসতে পারে সেটা দেখাইছি। আর তার সাথে আর কি দেখিয়েছি, আর হচ্ছে এই যে মোলারিটি, তারপরে বিভিন্ন টাইপের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, এই জিনিসগুলো আসলে আমরা দেখেছি। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমাদের যে মেগা এক্সাম হবে, মেগা এক্সামে চ্যাপ্টার 4-এ মূলত তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে সেটা কিন্তু একাডেমিক স্ট্যান্ডার্ড, এটাই 50% হবে। আর আর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডও কিছু কোশ্চেন থাকবে। কিন্তু চ্যাপ্টার 1-এ যদি যাও, আচ্ছা তোমাদেরকে একটা কথা আমি একটু পরিষ্কার করে দিই। কেমিস্ট্রির ক্ষেত্রে এইটা কখনো কইরো না যে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল জিনিসটাই তুমি জানলা, এটা শুধু কইরো না। অনেক জিনিস আছে, আমি প্রত্যেকটাই এরপরে সাইকেলে দেখবা, এরপরে সাইকেলে কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখনো কিন্তু ম্যাথ নাই। এইটা সম্পর্কে তোমার অনেক ভালো ধারণা থাকতে হবে, এবং আমি যেভাবে পড়াবো সবগুলো গুছিয়ে গুছিয়ে নোট করে পড়তে হবে সুন্দর করে, যে অতটুকুই গুছিয়ে গুছিয়ে আমাকে পড়তে হবে। তুমি যদি এটা না করো, শুধু ম্যাথের উপরেই ডিপেন্ডেন্সি যদি তোমার বেশি থাকে কেমিস্ট্রি, তাহলে কিন্তু তুমি খারাপ করবা, ইঞ্জিনিয়ারিংও খারাপ করবা। আমি বারবার করে নোট করে দেই যে হ্যাঁ, তোমার পরিবেশ রসায়নে এফজিডি প্ল্যান্টের রিয়াকশন আসতে পারে, এটা পড়তে হবে। পরিবেশ রসায়নে এইটা পড়তে হবে। হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো পুরাটাই থিওরি, এইটার মধ্যে এটা পড়তে হবে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে, বুঝছো? ওকে, তো আসো আমরা আমরা আসো আমরা শুরু করি আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে। আজকে আমি তোমাদেরকে প্রথমে এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিছি, যে আগে আমি যেই জিনিসটা পড়াইছিলাম তোমাদেরকে, ওই যে মেজারিং সিলিন্ডার নিয়ে আমি তোমাদেরকে এগুলো পড়িয়েছিলাম, এইটা একটু আমি গুছিয়ে দিয়েছি এখানে। এইটা তোমরা তোমাদের স্লাইডে থাকলে তোমরা বুঝতে পারবা। দেখো, এইখানে তো অনেক কথা লেখা আছে, তার মধ্যে মেইন জিনিসটা যে এদের গায়ে সাধারণত সেন্টিমিটার কিউব বা এমএলএ দেওয়া থাকে। এই জিনিসটা কিসে দেওয়া থাকে? সেন্টিমিটার কিউব বা এমএলএ দাগাঙ্কৃত থাকে। মানে তোমরা তো জানো যাহাই সেন্টিমিটার কিউব তাহাই হচ্ছে এমএল। মানে 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1 ml, সমান হচ্ছে 1 cc কিউবিক সেন্টিমিটার। এটা কিন্তু অল টাইম জানতে হবে।
মিলিলিটার, সেন্টিমিটার কিউব, এগুলো কিন্তু আমাদের সেম জিনিস, এগুলো আমাকে জানতে হবে, তাই না? এগুলো কিন্তু আমাদের অল টাইম জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা দেখো, সাধারণত বুড়ে মেজারিং সিলিন্ডার যেটা আছে, মেজারিং সিলিন্ডার দেখতে এরকম, মাপন সিলিন্ডার দেখতে এরকম, এটা সেন্টিমিটার কিউব, টেপ 5, 10, 50, 100, 200, 250 সেন্টিমিটার কিউব হয়ে থাকে। সর্বনিম্ন 1 ml পর্যন্ত মাপা যায়। 1 ml এর নিচে তুমি ভালো মতো মাপতে পারবা না, ঠিক আছে? ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসটা না করলে বুঝবো এইখানে, এটা এটা লাস্ট ক্লাসটা না করলে বুঝবা মানে কি, এটা তো জাস্ট স্লাইড শো, এটাতে তোমাকে কি কি পড়তে হবে এটা বুঝতে হবে। এই জিনিসটা এখনই তোমার মুখস্থ হয়ে যাবে তা না, এখন বুঝলে, এখন দেখলে, তোমার পরবর্তীতে দেখলে আর একটু তাড়াতাড়ি মুখস্থ হবে। তোমাকে নিজেকে এই এই যেহেতু আমি স্লাইডটা দিয়ে দেবো, তোমাকে এতটুকু মুখস্থ করতে হবে। আচ্ছা, বুলেটের ক্ষেত্রে 1 সেন্টিমিটার কিউবের জায়গায় কি 0.1 সেন্টিমিটার কিউব আসলে পর্যন্ত মাপা যায়। এটা আরো ভালো এবং সুষ্ঠুভাবে স্থানান্তর করার জন্য, তরলকে সুষ্ঠুভাবে স্থানান্তর করার জন্য তোমার আসলে এটা ব্যবহার হয়। বুলেটের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি লিখে দিছি, সেটা কি, বুলেটের ক্ষেত্রে এই তোমার যে ক্রোমিক অ্যাসিড দ্বারা আসলে পরিষ্কার করা হয়, বুঝছো? এগুলো কি নোট করব? নোট করার প্রয়োজন নাই, আর আমার স্লাইডেই তো দিয়ে দিছি, এগুলো নোট করার প্রয়োজন নাই। আচ্ছা, এটা কি বইয়ের পেজ? না, এটা বইয়ের পেজ না, এটা বইয়ের পেজ না, আমি বিভিন্ন জায়গা থেকে আমরা নোট ডাউন করছিলাম বিভিন্ন সময়, সেইটার পেজ। এক একটা এক এক জায়গাকার, কোনো 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 কোনোটা হাজারি স্যারের বইয়ের পেজও আছে পরবর্তীতে, যেইটা যেই জায়গাকার দরকার সেই জায়গা থেকে আমি নিয়েছি, ঠিক আছে? পিপেট, পিপেটের জন্য, পিপেটের জন্য কি কি দরকার দেখো। পিপেটের জন্য যে নির্দিষ্ট আয়তনের তরলকে সঠিকভাবে মেপে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আরো কম পরিমাণকে তুমি স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পিপেট পিপেট সাধারণত দুই প্রকারের হয়, একটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। পিপেটের গায়ে টিডি লেখা থাকে, খুব ইম্পর্টেন্ট, টু ডেলিভার, মানে একটা থেকে আরেকটাতে ডেলিভার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, টিডি লেখা থাকে, এটা টু ডেলিভার লেখা থাকে, বুঝছো? আচ্ছা, এখানে কনসেন্ট্রেটেড, আচ্ছা একজন লিখছে কনসেন্ট্রেটেড মানে কি, কনসেন্ট্রেটেড, এই যে সিওএনসি, সিওএনসি, জানো তোমরা কনসেন্ট্রেটেড মানে কি? কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, কনসেন্ট্রেটেড বাংলা হচ্ছে গাঢ়, আর যখন ডিআইএল লেখা থাকবে মানে ডাইলুটেড মানে হচ্ছে লঘু। ক্লিয়ার, বুঝছো? কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, গাঢ় সালফিউরিক অ্যাসিড। যে বলছো কনসেন্ট্রেটেড মানে কি, সিওএনসি মানে হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, মানে হচ্ছে গাঢ়। আব্দুল্লাহ আল মাসুম, বুঝতে পারছো? মেগা এক্সামে কই হবে? আচ্ছা, এগুলো এগুলো কোশ্চেন পরে, এদিকে এদিকে দেখো। কনিক্যাল ফ্লাক্সে আমরা সাধারণত কি করি? কনিক্যাল ফ্লাক্সে আমাদের টাইট্রেশন বিক্রিয়াটা হয়। টাইট্রেশন হয় কোথায়? কনিক্যাল ফ্লাক্সে, আমরা পড়ছিলাম। আয়তনিক ফ্লাক্স জিনিসটা এরকম, যেই জায়গায় তোমার নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, আর এখানে দেখো, এখানে টিডি লেখা থাকে আর এখানে লেখা থাকে টিসি। টিসি মানে টু কন্টেইন, মানে এই জায়গায় তুমি প্রমাণ দ্রবণটা রাখো। হ্যাঁ, আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স অথবা হচ্ছে আয়তনিক ফ্লাক্স, যেটা ভলিউমেট্রিক ফ্লাক্স, অনেক সময় লেখা থাকে ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স, এই জিনিসটাতে তোমার আসলে প্রমাণ দ্রবণ থাকে অনেকটা। এইটা আজকের পড়াটা অনেকটা কি টাইপের জানো? এইটা মেডিকেলে যারা তোমরা অ্যাডমিশন দিবা, তোমরা দেখবা মেডিকেলের ভাইয়ারা এরকম করে বই পড়াবে আর কি। এই যে এই ছাড়া মানে এইটাই একমাত্র, মনে করো যে আজকের ক্লাসটাই একমাত্র ক্লাস যেটাতে তোমার স্লাইড পড়ানো হইতেছে। হ্যাঁ হ্যাঁ, একমাত্র ক্লাস, মানে পুরা সাইকেলটার মধ্যেই, মনে করো পুরা সাইকেল মানে কি, চ্যাপ্টার 1 থেকে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 থেকে একেবারে সেকেন্ড পেপারে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত এই একটাই ক্লাস যেখানে তোমাদেরকে স্লাইড পড়ানো হবে। কেন? তোমাদেরকে নিজেকে পড়তে হবে, এই জন্য, কিছু করার নাই। আজকের এই ক্লাসে কিছু করার নাই, আমি 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 ইচ্ছা করলে বলে দিতে পারি যে আমি স্লাইডটা দিয়ে দিলাম, তোমরা পড়ে নিও, এটাও হইতে পারে, কিন্তু তারপরে একটু একটু বললে তোমাদের মাথায় থাকবা, পুরো মেডিকেল স্ট্যান্ডার্ড আর কি। ওকে, আয়তনিক ফ্লাক্সে নির্দিষ্ট আচ্ছা, এটা হচ্ছে ওয়াশ বোতল, কিভাবে করে তুমি ওয়াশ করবা, কোন বোতলটা দিয়ে ওয়াশ করবা, ফানেল, সাধারণত পরিমাপক ফ্লাক্সে তরল নেওয়ার ক্ষেত্রে এই ফানেলটা ব্যবহার করা হয়। এরপরে চলে আসো বিকার। বিকার মানে হচ্ছে
আয়তন মাত্রিক বিশ্লেষণের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে বিকার। এখানে এখানে দাগ কাটা থাকে কতটুকু তুমি নিচ্ছ এটা এটা এই জিনিসটা ইয়া করার জন্য। তো এই বিকারটা অনেক টাইপের হইতে পারে, কোনোটা 1 লিটার 2 লিটার 3 লিটার বা আরো বড় হইতে পারে। হ্যাঁ, ওকে। তো এই জিনিসগুলা তোমার মাথায় রাখতে হবে। এবং এইখানে একটা এমসিকিউ অনেক সময়ই আসে যে বিকারের উপরে, হ্যাঁ, গোলাকার মানে কোন জিনিসটার উপরে গোলাকার কিনারায় পাখির মতো, পাখির বাঁকানো ঠোঁটের মতো একটি সরু মুখ বা বেগ থাকে, এটা যদি জিজ্ঞেস করে অ্যান্সার হচ্ছে বিকার। অ্যান্সার কি বলতো? বিকার হবে। আর রিয়েজেন্ট বোতল মানে হচ্ছে এই যেই বোতলের মধ্যে জিনিসগুলো তুমি সংরক্ষণ করে রাখো, সংরক্ষণের জন্য সংরক্ষণ করে যেই জায়গাটাতে রাখো সেটাকে রিয়েজেন্ট বোতল বলে। ওকে। টেস্ট টিউব, টেস্ট টিউব সম্পর্কে তোমাদের ধারণাই আছে যে টেস্ট টিউব হচ্ছে বিভিন্ন, যখন তোমরা লবণ শনাক্ত করো, অম্লীয় বা ক্ষারীয় মূলক তুমি শনাক্ত করার কাজে, তোমার সিক্ত এবং শুষ্ক পরীক্ষার কাজে তোমার এই টেস্ট টিউবগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয়। টেস্ট টিউব 5 ml হইতে পারে, 10 ml হইতে পারে, 25-50 ml হইতে পারে। আর লিবিক শীতক সম্পর্কে তোমার এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন দেখো মানে অ্যাকচুয়ালি লিবিক শীতকটা কিসের জন্য? তাপমাত্রা কন্ট্রোল করার জন্য। এই যে তাপমাত্রা কন্ট্রোলের জন্য, হ্যাঁ, এই শীতলীকরণের প্রয়োজনে লিবিক শীতক যন্ত্রটা ব্যবহার করা হয়। তো তো দেখো মানে এটা কেন, মানে অনেক সময় কি হয়, অনেক সময় দেখা যায় যে তুমি যখন দ্রবণ তৈরি করতেছো যে অনেক হিট হয়ে যাচ্ছে, তাহলে তাপমাত্রাটা কন্ট্রোল করতে হবে। তাপমাত্রা কন্ট্রোল করার জন্য তোমার আসলে এই জিনিসটা ব্যবহার করা, এগুলো তৈরি করার কাজে তাপমাত্রা কন্ট্রোলের জন্য লিবিক শীতকটা ব্যবহার করা হয়। এইবার চলে আসো প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটাও তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা? যেগুলোকে তুমি রেখে দিলে ঘনমাত্রা চেঞ্জ হয় না, যেগুলো অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, হ্যাঁ, যেগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এবং যেগুলো এই যে ঘনমাত্রা পরিবর্তন হয় না এবং রাসায়নিক নিক্তিতে ক্ষয় করে না, এগুলোকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনার উপায় কি? এগুলোতে সাধারণত সি থাকে। সাধারণত কি থাকে? সি থাকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকে। এটার ব্যতিক্রম হচ্ছে HCl। এটা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে HCl। HCl এর মধ্যে সি থাকার পরও এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি দেখলেই বুঝতে পারবা। যেমন কি, এই যে দেখো এইখানে কি সি আছে না? সোডিয়াম কার্বনেট, অনার্দ্র সোডিয়াম কার্বনেট, ক্যালাসিত অক্সালিক অ্যাসিড সি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট সি আছে, অক্সালিক অ্যাসিড সি আছে। তুমি দেখো NaOH সি নাই, সালফিউরিক অ্যাসিডে সি নাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে সি নাই, পটাশিয়াম থায়োসালফেটে সি নাই, হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট এইটার ইনটু 5 অণু পানি, এটাতেও সি নাই। সি নাই যেটা সেটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। শুধুমাত্র ব্যতিক্রম কি বলতো? ব্যতিক্রমটা মনে রাখবো যে HCl হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, যদিও সি আছে এখানে। এই সবাই কি বুঝছো? ট্রিক্স খাটাই দিলাম, ট্রিক্স মনে রাখার ট্রিক্স দিয়ে দিলাম, বুঝছো? এই চ্যাপ্টার পড়ে অনেকের ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে ডক্টর হওয়ার চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে নাকি? এই চ্যাপ্টারে ইঞ্জিনিয়ারিং ডক্টর বলে কথা না। এই চ্যাপ্টার থেকে তোমাদের যখন কোশ্চেন কিন্তু বুয়েটেও আসে, বুঝতে পারছো? তো থিওরিগুলা পড়তে হবে, মানে জিনিসগুলো তোমাকে জানতে হবে। মেডিকেল ট্রিক্স। আচ্ছা, এখানে কিছু জিনিস দেওয়া আছে যে ম্যাক্রো কোনটা, সেমি মাইক্রো কোনটা, আর হচ্ছে মাইক্রো কোনটা। ম্যাক্রো মানে বড়, যেটা বড় ধরনের ওজন মাপার জন্য যেগুলো যেই কি বলে বিশ্লেষণটা করা হয় বড়, এটা হচ্ছে মোটামুটি এর চেয়ে ছোট। আর মাইক্রো হচ্ছে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। তার মানে এই জিনিসগুলা কখন কোনটা ব্যবহার করা হয় এখানে দেওয়া আছে। এটা 20 ml থেকে 30 ml এখানে দেওয়া আছে। 0.5 গ্রাম থেকে, দেখো এটা হচ্ছে সবচেয়ে ছোট, 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। 20 মিলিগ্রামের উপরে 50 মিলিগ্রামের নিচে হইলে সেমি মাইক্রো হচ্ছে বড়, কিন্তু মাইক্রো হচ্ছে ছোট। সেমি মাইক্রো বলা হয় 50 মিলিগ্রাম থেকে 200, আর এইখানে বলা হয় 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম মানে 0.5 গ্রাম থেকে তোমার আসলে 2.05 গ্রাম বস্তু পর্যন্ত ব্যবহার করা হয়। মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট মাইক্রো হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে তোমার মধ্যম, আর এটা হচ্ছে বড়। এমএল এর দিক দিয়েও
পরিমাণগুলো তোমাদের আসলে মনে রাখতে হবে। ঠিক আছে, 0.2 থেকে 1 ml পর্যন্ত, এটা 2 থেকে 4 ml পর্যন্ত, আর এটা হচ্ছে 20 থেকে 30 ml পর্যন্ত। এগুলা কে কোনটা কোথায় ব্যবহার করা হয়, যেমন এই যে ক্যাপিলারি টিউব, মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়। তোমার যদি তরল পরিমাপের ক্ষেত্রে মাইক্রো ক্যাপিলারি টিউব মানে অনেক সরু সরু অনেক সরু হচ্ছে টিউব ব্যবহার করা হয়। ক্যাপিলারি টিউবের মধ্যে তোমরা ফিজিক্সে কি পড়ছো, এই তোমরা পৃষ্ঠটান পড়ছিলা, পৃষ্ঠটান, ওখানে যে ক্যাপিলারি যে ব্যবহার করা হয়, এটা কি পৃষ্ঠটান পড়ছিলা? আচ্ছা আমি একটু জিনিস বলি, চ্যাপ্টার 4-এর উপরে আমাদের কিন্তু শুক্রবারে আমি কিন্তু একটা ম্যারাথন টাইপের ক্লাস নিব, বড় টাইপের ক্লাস নিব, যেটাতে তোমাদের সৃজনশীল এমসিকিউ সহ পুরো চ্যাপ্টারটা রিভিউ করব। ওইটা কিন্তু ভালো করে করবা চ্যাপ্টার 4-এর উপরে। আর আগামীকালকে হবে চ্যাপ্টার 1-এর যেগুলো এমসিকিউ বা ক্রিয়েটিভ আসছে সেটা। তাহলে কালকে এবং পরশু দুইটাই একটু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যে বড় ক্লাস। ঠিক আছে, বুঝছো? জৈব যৌগগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড না, মানে যেগুলোতে তুমি প্রমাণ দ্রবণ ব্যবহার করবা সেগুলোর উপরে ডিপেন্ড করতেছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ওইটা তো শর্ট ট্রিক্স দিছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড মনে রাখার। আচ্ছা, এখানে পরিবেশের উপর প্রভাবে বিভিন্ন জিনিস দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও, এগুলো আমি ইয়ে করে গুছাই দিছি। এইবার দেখো তাপের উৎস হিসাবে এই জিনিসটা দেখো, এগুলো একটু বলে দিলে তোমাদের হয়তো বা মাথার মধ্যে থাকতে পারে কিছু কিছু জিনিস, না হলে আমি স্লাইডটা দিয়ে দিতাম, বলতাম যে পড়ো, আমরা শুধু কোশ্চেন সলভ করি। একটু দেখাই দিচ্ছি এটা দেওয়া না দেওয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এইবার দেখো, খেয়াল করো, এইখানে আমরা সাধারণত তাপ দেওয়ার জন্য দুইটা জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে বুনসেন বার্নার, একটার নাম কি, একটা হচ্ছে বুনসেন বার্নার আর একটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। একটা হচ্ছে তাপ দেওয়ার ক্ষেত্রে, তাপ দেওয়ার জন্য দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে বুনসেন বার্নার, আরেকটা কি বলতো, হ্যাঁ, স্পিরিট ল্যাম্প। এই দুইটা জিনিস ব্যবহার করি। বুনসেন বার্নার এই জিনিসটা কি দেখো, বুনসেন বার্নারে যে জিনিসটা থাকে এইটার মোট 3টা অংশ থাকে। একটা হচ্ছে বেস, একটা থাকে হচ্ছে বেস, এই যে বেস, হ্যাঁ, আরেকটা থাকে হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং, আরেকটা থাকে হচ্ছে এই যে দেখো এখানে এখানে আমি জিনিসটা দিছি, এর 3টা অংশ থাকে। একটা একটা অংশের নাম হচ্ছে বেস, এটা জিনিসটা বলতেছি। আরেকটা হচ্ছে তোমার বার্নার টিউব, আরেকটা হচ্ছে ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং। এই 3টা জিনিস থাকে, এই 3টা জিনিস থাকে কিসের, এই যে দেখো বুনসেন বার্নারের, এই যে বার্নার টিউব থাকতেছে, বার্নার টিউব, রিং এবং হচ্ছে বেস। এই জায়গা দিয়ে আসলে তোমার কি, এটা হচ্ছে সেই শিখাটা তৈরি হয়, শিখাটা তৈরি হচ্ছে। এইখানে জিনিসটা দুই প্রকারের, এইটা জিনিসটা দুই প্রকারের, ভালো করে বুঝো, ভালো করে শুনো। এই বুনসেন বার্নার দুই প্রকারের হয়, একটা উজ্জ্বল শিখা দেয়, আরেকটা, একটা উজ্জ্বল শিখা দেয়, একটা অনুজ্জ্বল শিখা দেয়। কোনটা উজ্জ্বল শিখা দেয়, যেটা বায়ু ছিদ্র খোলা থাকে, যেটাতে বায়ু ছিদ্রটা খোলা থাকে সেইটা অনুজ্জ্বল শিখা দেয়। অনুজ্জ্বল শিখা দেয় কেন, অনুজ্জ্বল শিখা দেওয়ার পিছনে কারণ, এখানে কি কিছু লিখছি দেখি আমি, এই যে অনুজ্জ্বল শিখা, দেখো বুনসেন বার্নারে আসলে তোমার কি ইউজ করা হয়, মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস যখন তুমি এই জায়গায় এটা খোলা রাখছো, এই জিনিসটা যখন তুমি খোলা রাখো, এই জিনিসটা বায়ু ছিদ্র যখন খোলা থাকে, এই জায়গা দিয়ে পর্যাপ্ত পরিমাণ বায়ু প্রবেশ করে, পর্যাপ্ত পরিমাণ বায়ু প্রবেশ করে মিথেন গ্যাসের দহন ঘটায়। এই মিথেন গ্যাসের একবারে সম্পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এইটা এটা কখন, এই অনুজ্জ্বল শিখা, যেহেতু এখানে কোনো মানে এখানে তোমার এই শিখাটায় কোনো প্রকারের কালি টালি কিছুই দেখা যাবে না, কালি টালি কিছুই তুমি পাবা না, মানে কারণ কার্বন এক্সট্রা কোনো বেঁচে থাকে না, মানে শুধুমাত্র এই যে দেখো মিথেনের এইটা পূর্ণ দহন হয়ে যায়, পূর্ণ দহন হয়ে যায়। যেহেতু পূর্ণ দহন হয়, এখানে কার্বন টার্বন বাঁচে না, তাই কোনো কালি হয় না। ঠিক আছে, বুঝছো? তো এখন খেয়াল করো,
কার্বন ডাইঅক্সাইড কিন্তু কালি করে না, কার্বন মনোক্সাইড কালি করে, কার্বন মনোক্সাইড কালি করে। হ্যাঁ, এখন খেয়াল করো যে আমাদের আমাদের এই জায়গায় আমাদের এই জায়গায় অনুজ্জ্বল শিখা দেখা গেল, কিন্তু যদি আমাদের বায়ু ছিদ্রটা বন্ধ থাকে তাহলে কি হয়, পর্যাপ্ত পর্যাপ্ত বায়ু থাকে না একে বার্ন করার জন্য, তখন ওইখানে তখন ওই জায়গায় কি হয় বলতো, উজ্জ্বল শিখা দেখা যায়, মানে কি ওখানে ওই যে কার্বন এক্সট্রা থেকে যায়, এখানে কিন্তু কালি হয়। সাধারণত এটা এটা কিন্তু তোমার ব্যবহার করা হয় না, সাধারণত এটা ব্যবহার করা হয় না, এইটা ব্যবহার করা হয় আমাদের আমাদের যেগুলো ল্যাবরেটরিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা বেশি ব্যবহার করা হয়। মানে এই বায়ু ছিদ্রটা খোলা থাকে, বায়ু ছিদ্র খোলা থাকলে তোমার আসলে কি হয়, বায়ু ছিদ্র খোলা থাকলে তোমার উজ্জ্বল শিখা হয়। এইবার আসো, এইবার খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এটা হচ্ছে অনুজ্জ্বল শিখায় দুইটা জিনিস থাকে, দুইটা 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 মানে শিখাটা যে আছে, শিখাটা দুইটা অংশ থাকে। একটা হচ্ছে অন্তস্থ নীল, একটা হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল, আর একটা হচ্ছে বহিস্থ নীল উজ্জ্বল মণ্ডল। এই যে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল যে আছে, এখানে তাপমাত্রা কম থাকে, আমি দেখাচ্ছি, জায়গাটা দেখাচ্ছি, তুমি ছবি দেখে দেখে মনে রাখবা। আর এখানে তাপমাত্রা কি থাকে, এখানে তাপমাত্রা বেশি থাকে, কোন জায়গাটা দেখলেই বুঝতে পারবা, ছবি দেখে দেখে মনে করবা, মনে রাখবা এগুলা, ছবি দেখে দেখে, ছবির দিকে তাকাও। এই যে দেখো, এই শিখাটার মধ্যে দুইটা অংশ, এই ভিতরের যে অংশটা আছে, ভালো করে দেখো, এই যে ভিতরের যে অংশটা আছে, এইটাই হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। এইটার তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মানে তোমার কাছে মনে হবে 300 ডিগ্রি কি অনেক অনেক কম নাকি, 300 ডিগ্রি তো অনেক বেশি। 300 ডিগ্রি অনেক বেশি না, কারণ দেখো যে এই যে উজ্জ্বল যেটা, এই যে এই বহিস্থ যেটা অনুজ্জ্বল মণ্ডল আছে, বহিস্থ যেটা মণ্ডল আছে, এই যে বহিস্থ এইটা, এই মণ্ডলটার তাপমাত্রা একেবারে উপরেরটা হচ্ছে 1570, তার তার নিচে, হ্যাঁ তার নিচে হচ্ছে 1540, তার মানে এটার তাপমাত্রা অনেক বেশি। এই বহিস্থ অনুজ্জ্বল মণ্ডলে তাপমাত্রা অনেক বেশি। অ্যাকচুয়ালি কি হয়, এইখান থেকে যখন মানে প্রথমত কিছু কিছু এই যে মিথেন আর অক্সিজেন যে তোমার বিক্রিয়া করতেছে, মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে তোমার প্রথমত কিছু কিছু কার্বন মনোক্সাইড এখানে থেকে যায়। এই জায়গাটা দেখো, এখানে মাথায় রাখবা মিথিলেটেড স্পিরিট, এটা হচ্ছে 95% লাগে, আর হচ্ছে মিথানল লাগে হচ্ছে 5%, মিথানল হচ্ছে 5%। শোনো, মানে এই মিথিলেটেড স্পিরিটের কিন্তু অনেক কাহিনী আছে। আমরা ইয়া কি, এটা কি হলো, কুড নট কানেক্ট সার্ভার্স মানে কি, মানে ইয়াতে ইয়াতে কি হলো, ওকে আচ্ছা, ওই অ্যাপে কি দেখা যাচ্ছে না নাকি, ইয়াতে ঠিক আছে, ওই অ্যাপে কি হলো, আচ্ছা যাই হোক, ওই অ্যাপে যারা আছে তারা এখানে করে নিবে পরবর্তীতে, আমি তো দেখতে পাচ্ছি না। ওকে আচ্ছা থামো, ফেসবুকেরটা ইয়ে করে দিই, পরে না হলে রেকর্ডিং করে নিবে ফেসবুক থেকে। ওই ব্যাপারে কি আগে কোনোদিন ঝামেলা করছে ফেসবুক থেকে? ওকে
আচ্ছা ঠিক আছে, দেখো এই মিথিলেটেড স্পিরিট যে আছে, মিথিলেটেড স্পিরিটের কিন্তু কাহিনী আছে। মিথিলেটেড স্পিরিট এটা এটা যে আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে 95.6%, 6% হচ্ছে তোমার ইথানল, ইথানল, আর হচ্ছে 4.4%, 4.4% হচ্ছে তোমার পানি। হ্যাঁ, এটা 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 হচ্ছে রেকটিফাইড স্পিরিট। আমি একটা জিনিস ভুল বললাম, আচ্ছা আরেকটু আমি ঠিক করে বলি। মিথিলেটেড স্পিরিট অ্যাকচুয়ালি হচ্ছে, ভুল বলছি, ভুল বলছি বলতে লিখছি মিথিলেটেড, ভালো করে শোনো, মিথিলেটেড স্পিরিট, এটা এটা হইল, একটু ভালো করে মনোযোগ দিয়ে এই জিনিসটা মনে রাখবা। এক নাম্বার হচ্ছে রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এবং হচ্ছে তোমার পানির মিশ্রণ। রেকটিফাইড স্পিরিট এটা হচ্ছে 95% আর পানি আছে 5%। এর মধ্যে রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% হচ্ছে ইথানল, আর 4.4% হচ্ছে, আরে এটা কি লিখতেছি বারবার, এটা হবে মিথানল, আর এটা হচ্ছে পানি। এই জিনিসটা বুঝাইতে যে এই যে না, এবার ঠিক করে লিখে দিছি, এইবার ঠিক করে লিখে দিছি। দেখো এই দুইটা মিলে, এই দুইটা মিলে ইথানল, এটা হচ্ছে ইথানল। এই জিনিসের নাম কি আসলে বলো? এই জিনিসের নাম হচ্ছে ইথানল, আর এই জিনিসের নাম কি? পানি। ইথানল আর পানি মিলে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিটের 95% আর ইথানলের 5% মিলে মিথিলেটেড স্পিরিট। এবং মিথিলেটেড স্পিরিটটা যে আছে, এইটা খুবই ইন্টারেস্টিং একটা মানে গল্প, যে মিথিলেটেড স্পিরিটটা, শোনো মিথিলেটেড স্পিরিট আসলে কেন ব্যবহার করা হয় তোমরা কি জানো? একটু কমেন্ট করো তো, তোমাদের ধারণা আছে? মিথিলেটেড স্পিরিট সম্পর্কে কোনো ধারণা আছে? নাম শুনছো কোনোদিন? কেউ কি বলতে পারবা? মিথিলেটেড স্পিরিট দেখি পারো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্ট করো। একটু বলো বলো বলো। মেসেজ না করলে জুম করাইলে পারে, জুম করতে পারলেই আমার, কি বললা? ওকে ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হোমিওপ্যাথিটা দেয়। আচ্ছা, এই মিথিলেটেড স্পিরিট আর রেকটিফাইড স্পিরিট নিয়ে আরো আমরা ওই যে জৈব যৌগের সময় যখন পড়বো তখন তোমরা দেখতে পাবা এখানে কিছু জিনিস আছে খুবই মজার ব্যাপার, যে বিশ্বের বিভিন্ন জায়গায়, হ্যাঁ এই বিভিন্ন জায়গায় আমরা যখন বিভিন্ন প্রকারের ওষুধ সামগ্রী ব্যবহার করি, মনে করো ওষুধ সামগ্রীর মধ্যে কিন্তু একটা বড় ধরনের ওষুধ হচ্ছে এই ইথানল মিথানল, এগুলো ইউজ করা, এগুলো কিন্তু তোমার ইথানল অনেক ওষুধের কাজে ইউজ করা হয়, কিন্তু এগুলোর উপরে কোনো শুল্ক নাই, এগুলো কোনো ট্যাক্স বা ভ্যাট ট্যাট নাই। ট্যাক্স বা ভ্যাট যখন নাই, এখন কি করে যে অনেক মানুষজন কি করে যে ওই বিদেশ থেকে যখন এই ওষুধ হিসাবে এগুলা কিনে আনে,
আর যদি এই সেম জিনিসের রেশিও এগুলো এগুলো কিন্তু মদ হিসেবে ইউজ করা যায়, মদের উপরে অনেক ট্যাক্স। এখন মানুষজন কি করে, এগুলো কিনে আনে, বলে যে এগুলো ওষুধ হিসাবে আমি বিক্রি করব বা বিভিন্ন কাজে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করব, আর খাওয়া দাওয়া শুরু করে দেয়, মদ হিসেবে খাওয়া শুরু করে দেয়। তাহলে এই সমস্যা সমাধানের জন্য এই জায়গায় এমন কিছু ব্যবহার করা হয় যাতে করে এটা খাওয়ার অযোগ্য হয়ে যায়, কিন্তু অ্যালকোহলের যে বৈশিষ্ট্যগুলা সেই বৈশিষ্ট্য সবকিছুই থাকে। কথাটাকে বুঝো নাই? মনে করো তুমি ব্যবহার করার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের আমাদের ল্যাবরেটরি ব্যবহার করার ক্ষেত্রে যা যা বৈশিষ্ট্য দরকার সব বৈশিষ্ট্য যাতে ঠিক থাকে, কিন্তু এটা খাওয়ার অযোগ্য হয়ে যায় যাতে, হ্যাঁ, এই জন্য বিভিন্ন টাইপের মানে কাজ করা হয়, বুঝছো? হ্যাঁ, সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, মানে এই জিনিসটা একটু জানাই রাখলাম। এরপরে টপিকটা হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশল। আল্লাহ, এগুলোও পড়তে হয়, বুঝছো? এই যে দেখো টেস্ট টিউব ধরে রাখছো তাপ দেওয়ার জন্য, হ্যাঁ, এটা একটু পড়তে হবে, এইভাবে করে ধরে ধরে টেস্ট টিউব তাপ দিতে হবে। হ্যাঁ, যারা মেডিকেলে আসো দেখবা এগুলো পড়বা তোমরা, কিভাবে তাপ দিতে হয় দেখো, বিকার এবং কনিক্যাল ফ্লাক্সে তাপ দেওয়ার কৌশল কি এটা দেখো, বুঝছো? আচ্ছা, তো গোলতলি ফ্লাক্সে কিভাবে তাপ দিতে হয় এগুলো জাস্ট দেখবা, এগুলো জাস্ট দেখবা যে কি কি ভাবে তাপ দেওয়া যায়। হ্যাঁ, এই এই সম্পর্কে তোমার একটু ধারণা রাখা, এই সম্পর্কে ধারণা রাখা যে বিভিন্ন টাইপের তাপ দেওয়ার কৌশল তোমাকে আছে যে আহ, এই পোর্সেলিন বাটি উত্তপ্ত, বাটি উত্তপ্তকরণ, এই বাটিটা উত্তপ্ত করেও তাপ দেওয়া হয়, বিভিন্ন তার জালি উপরে রেখে দেওয়া হয়, তারপরে ওয়াটার বাথে উত্তপ্তকরণ, এই জিনিসটা এইভাবে করে তাপ দেওয়া হয়। এই জিনিসগুলো সম্পর্কে তোমার ধারণা রাখবে। আমি তোমাদেরকে বলে দিব যে কি কি জিনিস এখান থেকে তোমার ওই যে সৃজনশীল এমসিকিউ করার সময় সব ক্লিয়ার হয়ে যাবে। আগে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা নাও, আজকে মোটামুটি মানে 80% তোমার ধারণা হয়ে যাবে যে চ্যাপ্টারের মধ্যে এই এই জিনিসগুলো আছে, কি কি জিনিস আছে। হ্যাঁ, ওই যে তোমার ওই জিনিস আছে যে কি কি তুমি শিখাই, মানে কোনটা তুমি ইউজ করতেছো গরম করার জন্য, আর কি কি ভাবে তোমার আসলে গরমগুলা করা হয়, হ্যাঁ, কোনো উত্তপ্তকরণে কি কি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস আছে আমি একটু বুঝাই দিতে চাই, সেটা হচ্ছে শুষ্ককরণ বা ড্রাইং এজেন্ট, আরেকটা আছে ড্রাইং এজেন্ট, আরেকটা আছে নিরোধক। ড্রাইং এজেন্ট এইটা যেইটা বাহিরের, হ্যাঁ, জলীয় বাষ্প, জলীয় বাষ্প বা পানি মানে গ্রহণ করে শুষ্ক রাখে কোনো যেই পদার্থগুলা, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কি করে, মনে করো কোনো একটা পদার্থের সাথে যখন ক্যালসিয়াম অক্সাইড থাকে, এরকম আরো অনেক কিছুই আছে, মানে এরা কি করে, এরা বাহির থেকে জলীয় বাষ্পটা টেনে এনে, মানে যেই যেই জলীয় বাষ্পটা থাকে, জলীয় বাষ্পটা দিয়ে যাতে আর্দ্র হইতে না পারে এ নিজেই টেনে এনে কি করে, এ ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে। এইটার সাথে নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্টের তফাৎ কি, এইখানে থাকবে হচ্ছে বিক্রিয়া, এইখানে থাকবে বিক্রিয়া, বিক্রিয়া করে যেটা পানি বের করে দেয়, বিক্রিয়া করে যেটা পানি বের করে দেয় সেটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। যেমন তোমাকে আমি যদি বলি, তোমাদের পরিচিত বিক্রিয়া আছে যে C2H5OH, তুমি যদি বলো C2H5OH গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় আমরা ক্লাস 9-10-এ পড়ছি না, 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইখান থেকে OH, এখান থেকে H মিলে পানি বের করে দেয়, তার মানে অ্যালকিন তৈরি করে। তো অ্যালকিন যে তৈরি করলো, সালফিউরিক অ্যাসিডের সাথে পানিটা যুক্ত থাকে, তাই না, এরকম এটা দুই ধাপে বিক্রিয়াটা ঘটে। এই যে বিক্রিয়াটা যে হইলো, এইটা এখানে নিরোধক হিসেবে কাজ করলো। কেন? এটা বিক্রিয়া করে এখান থেকে পানিটা বের করছে। যদি বিক্রিয়া করে পানি বের করে, বিক্রিয়া করে যদি পানি বের করে, তাহলে সেটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক। আর যদি বিক্রিয়া না করে ডিরেক্টলি পানি বের করে, হুম, হ্যাঁ, সালফিউরিক, আরো সালফিউরিক অ্যাসিড নিরোধক, রাইট। আজকের ক্লাস বেশিক্ষণ হবে না, এই তো এগুলো দেখাই দিলে শেষ যে কি কি জিনিস আছে এগুলো। এরপরে কি কি বিকারক বা রিয়েজেন্ট বোতলের ব্যবহারের কৌশল। আল্লাহ, দেখছো কি কি ভাবে তুমি ওই রিয়েজেন্ট বোতল ব্যবহার করবা, এই জিনিসগুলো দিছি আমি, এগুলো আমি গুছাই দেওয়ার ক্ষেত্রে দেখো প্রতিটি রাসায়নিক পদার্থের রিয়েজেন্ট বোতলের লেভেলে নাম লেখা থাকতে হবে, এগুলোও পড়তে হবে তোমাদেরকে।
নাম লেখা থাকতে হবে, কারণ সৃজনশীলে আমি দেখাবো যে কোন জিনিসটা আসে। নাম লেখার ক্ষেত্রে কোনটা 1 মোলার, কোনটা ডেসিমোলার, সেগুলো তোমাদেরকে জানতে হবে। 1 মোলার, 1 মোলার মানে 1 মোল পার লিটার, হ্যাঁ, প্রতি প্রতি লিটারে 1 মোল করে থাকবে যেটা। আর এই ডেসিমোলার মানে 0.1 মোলার। এই জিনিসগুলা লেখা থাকবে যে আসলে রিয়েজেন্টের বোতলে। তারপরে রিয়েজেন্ট বোতলের ব্যবহার, রিয়েজেন্ট বোতল কিভাবে ব্যবহার করবা। একই ড্রপার দিয়া দুইটা রিয়েজেন্ট বোতল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, রিয়েজেন্ট বোতলের মুখে গ্লাস স্টপার, হ্যাঁ, তারপরে অপর রিয়েজেন্টের মুখে কখনো লাগানো যাবে না, একটারটা আরেকটার মুখে লাগানো যাবে না। আল্লাহ আল্লাহ খোদা, কি চলতেছে এটা বুঝছো? হ্যাঁ, ওকে। রিয়েজেন্ট বোতলের ব্যবহার আরো দেখো, রিয়েজেন্ট বোতল থেকে নেওয়া শেষ হওয়া মাত্রই বোতলের মুখ স্টপার দিয়ে ভালো মতো বন্ধ করে দিতে হবে। বুঝো গেলা? ভালো করে বন্ধ করে দিতে হবে। সেলফের এক স্থান থেকে অন্য স্থানে রিয়েজেন্ট বোতল অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। রিয়েজেন্ট বোতল তো বড় বোতল, এইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা না। স্থানান্তরের জন্য অন্য কিছু ব্যবহার করতে হবে। যে আমরা স্থানান্তরের জন্য ওই যে বুলেট পিপেট এগুলো তো ব্যবহার করছি, তাই না? এত বড় জিনিস এটা ব্যবহার করা যাবে না। বিপজ্জনক ক্ষয়কারী দ্রব্য যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড, এগুলো সংস্পর্শে থেকে ত্বক চোখ বাঁচাতে হবে। এগুলো জিনিস আমরা পড়বো। হ্যাঁ, এইখানে কিছু নির্দেশকের নাম দেওয়া আছে। এই নির্দেশকগুলা সম্পর্কে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেঞ্জ, ফেনপথেলিন, মূলত এগুলো কি জিনিস এই চ্যাপ্টারে দেওয়া নাই, এইটা পড়বা জৈব যৌগে। এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে কাপলিং যৌগ, এগুলোকে বলে কাপলিং যৌগ। এগুলো অ্যামিনে পাওয়া যায়, কাপলিং যৌগ অ্যামিনের বিক্রিয়ায় পাওয়া যায়। তোমরা এগুলা জৈব যৌগে পড়বা। এই জিনিসগুলো কি, মিথাইল অলেট, মিথাইল রেঞ্জ, ফেনপথেলিন, এগুলো তোমরা জৈব যৌগের মধ্যে পড়বা। বুঝতে পারছো? ওকে, এটা জাস্ট এখানে যেই ইনফরমেশন দেওয়া আছে এতটুকু পড়লে জানলেই হবে। এরপরে তোমাদের হ্যাজার্ড সিম্বল, হ্যাজার্ডের যে সিম্বলগুলো আছে এগুলো তোমাদের 9-10-এও ছিল, তোমাদের 9-10-এর মধ্যেও ছিল বিভিন্ন টাইপের হ্যাজার্ডের সিম্বলগুলো আছে। এগুলো যেমন ক্ষতিকারকের জন্য যে হার্মফুল যেটা, হ্যাঁ, তারপরে উত্তেজক আছে যেগুলো চোখ জ্বালাপোড়া করে, হ্যাঁ, এগুলো আছে। এটার জন্য এক্সএন, এটার জন্য হচ্ছে এক্সআই। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা টক্সিক সেজন্য টি ব্যবহার করা হয়, যেটা ফ্লেমেবল মানে যেটা উদ্দায়ী আর কি, সেটার জন্য এফ ব্যবহার করা হয়। কোনটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে এবং সেইটার সাবধানতা কি নিতে হবে, এটার একটা আমি এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া আছে। বুঝছো? জারক যেমন তুমি ব্যবহার করতেছো, ক্রোমিক অ্যাসিড হইতে পারে, গাঢ় নাইট্রিক অ্যাসিড হইতে পারে, সালফিউরিক অ্যাসিড হইতে পারে, এগুলোর ক্ষেত্রে কি কি ব্যবহার করবা, এগুলো তোমাদের 9-10-এও ছিল ফার্স্ট চ্যাপ্টারের শেষে। হ্যাঁ, জি ছিল ফার্স্ট চ্যাপ্টারের শেষে। হ্যাঁ, ক্লাস 9-10-এ ফার্স্ট চ্যাপ্টারের শেষে ছিল, রাইট, সেটা তো বললাম ফার্স্ট চ্যাপ্টারেই ছিল তোমাদের 9-10-এ। পরিবেশ দূষক হিসাবে এখানে এন দেওয়া থাকবে, নেচার ফর পরিবেশ। এনভায়রনমেন্টাল টক্সিক সেগুলো কিভাবে করে কি করতে হয় এগুলো একটু পড়ে নিতে হবে তোমাদের। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। যেমন তোমাদেরকে আমি দেখাই, আমি তোমাদেরকে দেখাই, দেখো এইখান থেকে তোমাকে বলা হয় যে এই ইয়াটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এটা যে MSDS মানে কি, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। এটা তো ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্যসমূহ সংরক্ষণে MSDS মানে কি, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। এই ডেটা শিটের মধ্যে তোমাকে যদি ইথানল বলা হয়, ইথানলে তুমি কোন কোন তোমার হ্যাজার্ড প্রতীক আসলে তোমার ইথানলের ক্ষেত্রে ব্যবহার হবে। ইথানলটা হচ্ছে হার্মফুল এবং ফ্লেমেবল। একটা জিনিস মনে রাখবা, যে কোনো অ্যাসিড আর ক্ষার এগুলো কিন্তু ক্ষয়কারী হিসাবে ব্যবহার করা হয়। দেখো এখানে আছে অ্যাসিড, এখানে আছে এই যে এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, এগুলো হচ্ছে ক্ষয়কারী হিসাবে ব্যবহার করা, করসিভ। এখানে আবার আছে অ্যাসিড, এগুলো কিন্তু ক্ষয়কারী। এটা কিন্তু মনে রাখবা, অ্যাসিড বা ক্ষার থাকলে এটা মনে রাখার, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই জিনিসটা। যদি এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিকার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা, হ্যাঁ, এগুলো সবগুলাতে কিন্তু করসিভ। আবার ইথানোয়িক অ্যাসিড,
হ্যাঁ, তারপরে অক্সালিক অ্যাসিড, এই টাইপের যত অ্যাসিড আছে এগুলো সবগুলাই হচ্ছে ক্ষয়কারী। আবার এখানে সালফিউরিক অ্যাসিড, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে ক্ষয়কারী। তো এটা মনে রেখো। এখানে বেনজিন টলুইনের কথা হচ্ছে, এটা দাহ্য এবং ক্ষতিকর, F+H, F এ ফ্ল্যামেবল এবং H ফর হ্যাজার্ড। এখন কি করতে হবে, ওই জিনিসগুলো ওখানে নিরাপত্তার জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমি এই জিনিসগুলো একটু রিডিং পড়ে যাচ্ছি, কেন? তোমাদের পরবর্তীতে যাতে সুবিধা হয়। হ্যাঁ, গাঢ় NaH দ্রবণ ক্ষয়কারী, রাইট। NaH দ্রবণ তো ক্ষয়কারী, এটা তো বললাম, এই যে ক্ষয়কারী, ঠিক আছে, করসিভ মানে ক্ষয়কারী। এখানে বাকি জিনিসগুলো তোমার কোনটা, এই যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সেম টাইপের আরেকটা জিনিস আছে সোডিয়াম বোরোহাইড্রেট, এগুলো আসলে খুব ভালো বিজারক। এগুলো বিজারক, তোমরা এটাও জৈব যৌগে যে পড়বা, এগুলোর কাজগুলা, এগুলো খুব সুন্দর বিজারক হিসেবে কাজ করে। তো এরা কিন্তু ফ্লেমেবল মানে দাহ্য, এগুলো আগুন ধরে যায়, এগুলোর আগুন ধরে যায়, বুঝছো? তারপরে ক্লোরোফেনল আছে, দাহ্য এবং বিষাক্ত। নাইট্রো অ্যানিলিন আছে, দাহ্য এবং বিষাক্ত। আর্সেনিক অক্সাইড আছে, দাহ্য, তোমার করসিভ এবং বিষাক্ত। তো এগুলো মুখস্থ করতে হবে। এগুলো কি ঝাড়া মুখস্থ, মুখস্থ করতে হবে। আচ্ছা, এই জিনিসটা তোমাদের কাছে আমি চাই যে সবাই এটা ভালো করে মুখস্থ করবা। সেটা কি, যে পরিবেশের জন্য কোনগুলা ভালো আর কোনগুলা বিকল্প উপাদান। তোমাদের এই জিনিসটা গ্রিন কেমিস্ট্রিতেও কাজে লাগে। গ্রিন কেমিস্ট্রিতে তুমি মনে করো যেটা পরিবেশের জন্য খারাপ, সেটার বিকল্প হিসেবে কি ব্যবহার করবা সেটা এখান থেকে জানবা। যেমন তোমাকে যদি বলে ক্লোরোফর্ম, এইটার বিকল্প হিসাবে তুমি হেক্সেন ব্যবহার করতে পারো, ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইডের বিপরীতেও তুমি হেক্সেন ব্যবহার করতে পারো। বেনজিনের বদলে তুমি টলুইন ব্যবহার করতে পারো। আবার 2 বিউটানলের বিপরীতে 1 বিউটানল ব্যবহার করতে পারো। মানে এইটার চেয়ে এইটা হচ্ছে পরিবেশে কি, পরিবেশে যেগুলো হচ্ছে কম কম পরিমাণে ক্ষতিকারক, সেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি, বুঝছো? জাইলিনের জায়গাও টলুইন ব্যবহার করতে পারি। জাইলিন মানেও এই জিনিসটা, এগুলো সব জৈব যৌগের জিনিস। তো তোমরা পরে আরো ভালো বুঝবা, জৈব যৌগ তো এরপরে পড়বাই আমার সাথে। জৈব যৌগ যখন পড়বা তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সাধারণত অনেকেই আমাকে বলে যে এর আগে যখন আমি 19 ব্যাচে, মানে যখন ফুল সিলেবাস ছিল, চ্যাপ্টার 1 পড়াইতাম যখন 19 এবং 20 সালে, তখন বলতো যে ভাইয়া আপনার এই জিনিসটা, এই যে এইখানে যেগুলো যৌগ আছে, এগুলো যখন আমার জৈব যৌগ পড়ানোর পরে, আপনি যখন জৈব যৌগ পড়াইছেন, তখন এই যৌগগুলো যেহেতু আরো ভালো করে চিনি, তাই চ্যাপ্টার 1টা আর একটু বেটার হয়েছে। কিন্তু তোমাদের কাছে এখন যেই আমার যেটা ইয়া থাকবে, সেটা হচ্ছে তোমরা একটু মুখস্থ করবা যে এটার বিপরীতে এটা। এখানের এই যে সংকেত টঙ্কেত গুলা যেগুলো আছে, এগুলো তুমি জৈব যৌগে ইজিলি পারবা, তখন খুব ইজি হয়ে যাবে তখন, বুঝছো? হ্যাঁ, অবশ করতে ক্লোরোফর্মের ব্যবহার হয়। আচ্ছা, ক্লোরোফর্মের ব্যবহার অবশ করতে, মানুষের যদি তুমি ইয়া করো, মানুষকে তুমি যদি অজ্ঞান করতে যদি ক্লোরোফর্মের ব্যবহার করো, তাহলে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। সাধারণত ক্লোরোফর্মের ব্যবহার এখন নিষিদ্ধ হয়ে গেছে। ক্লোরোফর্ম, কারণ তুমি যদি বাতাসের সংস্পর্শে ক্লোরোফর্মকে আনো, তাহলে ফসজিন গ্যাস উৎপন্ন হয়, এবং ফসজিন গ্যাস হচ্ছে বিষাক্ত, মারা যায়। তাই ক্লোরোফর্ম একেবারে ইউজ করার ক্ষেত্রে অজ্ঞান যাতে হয়, মরে যাতে না যায়, মানে মার্ডার কেসের আসামি হয়ে যাবা। তুমি কাউকে অজ্ঞান করতে চাইছো, তুমি মার্ডার কেসের আসামি হয়ে যাবা ক্লোরোফর্ম ব্যবহার করলে, কারণ ফসজিন গ্যাস উৎপন্ন হয় ওখানে। এটাও জৈব যৌগের জিনিস। জৈব যৌগ খুবই মজার এই জন্য, বুঝছো? জৈব যৌগ খুবই মজার, এই জন্য ওইটার বিকল্প জিনিস ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়মাবলী দেওয়া আছে। নিয়মাবলীগুলা এক এক করে আমি দিয়েছি। 1 নাম্বার, পদার্থকে যথাযথ জায়গায় লেবেলযুক্ত চিহ্নিত স্থানে রাখতে হয়। 2 নাম্বার, সংরক্ষণ বিন্যাস করতে শ্রেণী করে বৃহৎ পাত্রগুলো সেলফের নিচে অবস্থান করতে হয়, বৃহৎ পাত্রগুলো সেলফের নিচে। 1 লিটারের অধিক দাহ্য পাত্রগুলোকে যথাযথ সংরক্ষণ কেবিনেটে রাখতে হবে। যদি অনেক বড় হয় সেটা কেবিনেটে রাখো, কেবিনেটে রাখবা। তীব্র অ্যাসিড এবং ক্ষারকে, হ্যাঁ, শেলফের নিচে তাকে সংরক্ষণ করতে হয়। কারণ তীব্র অ্যাসিড এবং ক্ষার এগুলা যদি অনেক উপর থেকে হঠাৎ করে পড়ে যায়, যাতে করে একটা ধ্বংস হয়ে না যায় আর কি সবকিছু, হ্যাঁ, বিস্ফোরণ যাতে না হয়।
মেঝের কাচের পাত্রে সংরক্ষিত রাসায়নিক পদার্থকে কোনোভাবেই রাখা উচিত নয়। এগুলো এই জিনিসগুলো অনেক সময় তোমার ক্রিয়েটিভে আসে, তোমরা দেখবা এর পরের দিন। উচ্চ বিষাক্ত পদার্থকে বিশেষভাবে নির্মিত বিষ ক্যাবিনেটে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে হয়, বুঝছো? 2 3 4 5 6, মানে যেটা বিষাক্ত সেইগুলাকে মানে একবারে বন্ধ করে রেখে দিতে হবে। রাসায়নিক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ পরিবেশ সৃষ্টি, মানে গন্ধ বা তাপ উৎপাদন বা মেঝের তরল নির্গমন, এইটা সজাগ দৃষ্টি রাখতে হবে। তুমি যদি গন্ধ পাও তাহলে সঙ্গে সঙ্গে দেখতে হবে যে কোনো কিছু হয়েছে কিনা, কোনো কিছু বিক্রিয়া টিক্রিয়া ঘটতেছে কিনা, এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? এটা হচ্ছে 7 নাম্বার। বিস্ফোরক নিরোধক রেফ্রিজারেটরে সংরক্ষিত রাসায়নিক পদার্থগুলোকে যথাযথভাবে লেভেল দিয়ে রাখতে হবে। বিস্ফোরক নিরোধক রেফ্রিজারেটরে মানে যেই রেফ্রিজারেটর মানে মানে বাস্ট হবে না এরকম ইয়াতে রাসায়নিক পদার্থগুলোকে যথাযথ লেভেলে রাখতে হবে। যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে কেবলমাত্র সেগুলোকেই শিকলবন্দি করে যথাস্থানে রাখতে হবে, ঠিক আছে? এগুলো দেখো, এইখানে আমরা কয়টা জিনিস পাচ্ছি। তাপ এবং প্রত্যক্ষ সূর্যালোকের প্রভাব থেকে দাহ্য তরল সমূহকে সংরক্ষণ করতে হবে, যেগুলো যেগুলো ফ্লেমেবল এগুলোকে সংরক্ষণ করতে হবে। এই হলো আজকের আমাদের স্লাইড আসলে। হ্যাঁ, তোমরা আমাকে একটু বলো, এই জিনিস আমার পড়ানোর কিছু আছে নাকি তোমরা 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 নিজেরাই পড়তে পারবে? আজকেরটা হচ্ছে একমাত্র আমার যতগুলা সাইকেল আছে তার মধ্যে মানে স্লাইডের আগামী দিন অবশ্য আরো 20% এটা বাকি আছে, এবং তারপরে আমরা এমসিকিউ সলভ করব এবং ক্রিয়েটিভ সলভ করব আগামীকালকে আর কি। আগামীকালকে বাকি পোর্শনটা করে ফেলবো। তোমাদের কাজ হবে আমি এটার স্লাইডটা দিয়ে দিব, এটা পড়ে নিবা আর কি। এটা হাজারি স্যারের বই থেকেই পড়ো, এই চ্যাপ্টারটা হাজারি স্যারের বই থেকেই পড়ো। কারণ আমরা এটা লক্ষ্য করছি যে অন্যান্য অনেক বইয়ে অনেক আলাদা ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু বিশেষ করে ভার্সিটি মেডিকেল এবং বুয়েটেও যে কোশ্চেনগুলো আসছে এগুলো হাজারি স্যারের বই থেকে হুবহু আসছে। আমি থিওরিটিক্যাল পার্টটা তোমাদেরকে আমি বলবো, এইখানকার থিওরিটিক্যাল পার্টটা হাজারি স্যারের বই থেকে পড়ো। তুমি যদি বলো ম্যাথমেটিক্যাল পার্ট তুমি যে কোনো বই থেকে পড়তে পারো, তুমি গুহ স্যারের বই থেকে পড়তে পারো, কবির স্যারের বই থেকে পড়তে পারো, বা মানে তুমি যে কোনো বই থেকেই পড়তে পারো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে এটা হাজারি স্যারের বই থেকে পড়ো। আগামীকাল অপূর্বধার ক্লাস আছে, আগামীকালকে তো লাস্ট ক্লাস সাইকেলের, আগামীকাল একটু করে নাও যদি করতে চাও। চ্যাপ্টার 1 অতটা মানে চ্যাপ্টার 1-এর যেহেতু আমরা মানে কোশ্চেন সলভ করবো আগামী দিন, একটু কষ্ট করে কালকের দিনটা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। একটা স্লাইড ক্লাস হয়ে গেল, পুরা স্লাইডের একটু বর্ণনা করলাম। তোমরা যারা মেডিকেলে পড়বা এটা একটা অভ্যাস হয়ে গেল যে হ্যাঁ এরকম করে করে মেডিকেলের ক্লাস হবে, বুঝছো? তারপর বাসায় যাই নিজে নিজে পড়তে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস কিন্তু এরকম না, ইঞ্জিনিয়ারিং ক্লাস সব বোর্ডে বোর্ডে লিখে 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 আমরা করি, বুঝছো? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।